কিভাবে বোঝাবো তোমাকে কতটা ভালোবাসে এই মন, এখানে ওখানে তোমাকে খুঁজে যাই পাগলের মতন। তুমি হয়তো বা ভালোবাসো না আমায় আজও, আমি শুরু থেকে চাই তোমায়। যত দেখি তোমাকে মন শিহরে ওঠে, চন্দরা ছন্দ হারায়। চিঠিটা পড়ে আমার বুক কেঁপে উঠলো। তার মানে নাজমুলকে এই চিঠি লেখার লোকটাই খুন করেছে। কিন্তু উনি কে? কেনই বা বাঁচালো আমায়? হঠাৎ মনে পড়লো চিঠিতে বলা কথা। ওখানে বলা হয়েছে তার কথা এই মুহূর্তে না ভাবতে। তাই আমি ভাববো না। আমি চিঠির কথা মতো কাপড় চেঞ্জ করে নিলাম। তারপর রক্তাক্ত শরীর মুছে আগের কাপড় গ্যাস লাইট দিয়ে জ্বালিয়ে চলে এলাম। বিল্ডিং থেকে দ্রুত নেমে এসে অনেকখানি পায়ে হেঁটে রাস্তার মোড়ে একটা রিক্সা দেখতে পেলাম। সচরাচর এখানে রিক্সা থাকে না, কিন্তু তবুও পেলাম। আমি উঠতে রিক্সাওয়ালা বলল, এত সময় লাগে আপা? আমি মেলা সময় ধরে অপেক্ষা করছিলাম। মানুষ যে নিজেকে কী ভাবে কে জানে। বড় টাকা ধরিয়ে দিয়ে যা মন চায় তাই করতে বলবে। আমি তার কথায় কোনো উত্তর দিলাম না। কিন্তু রিক্সাওয়ালা এটা কি বলল? বড় ভাই তাকে বড় টাকা ধরিয়ে দিয়েছে। কে দিল তাকে টাকা? ভীষণ মন যাচ্ছে প্রশ্ন করি। বড় টাকা কে দিয়েছে আপনাকে? কিন্তু চিঠিতে স্পষ্ট নিষেধ করা আছে, তাই কিছু বললাম না আমি। লোকটা আমার বাসার সামনে নামিয়ে দিল আমায়। আমি নেমে চলে আসলাম। সাথে সাথে রিক্সাওয়ালা চলে গেল। আমি বাসায় ঢুকতেই বড় মা বলল, কি রুহিমা, তুই আজকে এত দেরি করলে কেন? আমি এখন কি বলবো? আমি কি করে বলবো যে আমি কিডন্যাপ হয়েছিলাম? কি রে, কিছুই বলছিস না কেন? আমি চিন্তায় শেষ। রাউনফকেও জানিয়েছি, ভাবছিলাম পুলিশকেও ইনফর্ম করব, কিন্তু রাউনফ নিষেধ করলো। রানা ভাইয়া নিষেধ করলো? হ্যাঁ, ও তো তাই বলল। কি বলেছে বড় মা আমায় বলো? বলেছে ওর সময় হলে ফিরে আসবে, কোনো জরুরি কাজে গিয়েছে হয়তো। বলল আমায় চিন্তা না করতে। রাউনফ এমন কথা বলবে তা আশা করিনি। ভাবলাম ও হয়তো চিন্তা করবে, কিন্তু ও এমন বলল কেন রুহি? আর তোর মুখটাও কেমন ফ্যাকাশে লাগছে কেন? কিছু কি হয়েছে রুহি? না না বড় মা, কি হবে? আমি ফ্রেশ হয়ে এসে তোমার সাথে কথা বলছি, কেমন? আচ্ছা যা। আমি রুমে গিয়ে দরজা বন্ধ করে হাফ ছেড়ে খাটে বসে কান্না করে দিলাম। নিজেকে কিছুতেই আটকাতে পারছি না। আমার ফোনটা বাসায় রেখে গিয়েছিলাম। ব্যাগটা হয়তো সেই রাস্তায় পড়ে আছে। ফোনটা বের করে আমার ফ্রেন্ড সার্কেলের একটা গ্রুপ ফটো বের করলাম। ফটোটা আরো 1.5 বছর আগে তোলা। এখানে সবাই আছে। নাজমুলের হাস্যোজ্জ্বল মুখটা আমি জুম করে দেখলাম। কতটা ভালো ছিল ছেলেটা। সবাই ভালোবাসতো ওকে। আমার খুব কাছের একটা ফ্রেন্ড ছিল ও। নাজমুল ওর বাবা মায়ের একমাত্র সন্তান। আমি ওকে ভাইয়ের চোখে দেখতাম, কিন্তু আমায় সেই চোখে দেখতো না ও। ও আমায় ভালোবাসতো, আর আমি সেই ভালোবাসা আজ ওকে শেষ করে দিল। ভেবে অঝরে কান্না করছি আমি। এক মুহূর্তের জন্য মনে হচ্ছে নাজমুলের এই নির্মম মৃত্যুর জন্য দায়ী শুধুমাত্র আমি। ও আমার কারণেই রানা ভাইয়ার হাতে বহু মার খেয়েছে, তবুও ও আমাকে চেয়েছে। আজ যখন নিজের চোখের সামনে ওকে মরতে দেখলাম, ভীষণ মায়া হচ্ছিল আমার। আমি নিজের মৃত্যু চেয়েছিলাম, কিন্তু চাইনি ও এইভাবে মরে যাক। আমার কানে বাজছিল নাজমুলের বলা শেষ কথাগুলো। মরতে চাস তবুও আমাকে চাস না? এতটাই ঘৃণা আমার প্রতি তোর? কেন ভালোবাসিস না রুহি? এই রুহি, কেন? আমার ভালোবাসা কি ভুল ছিল, নাকি আমি খারাপ ছিলাম? কোনটা? কেন ঠকালি আমায় রুহি? কথাগুলো ভেবেই কান্না পাচ্ছে আমার। কিছু বুঝতে পারছি না এই গুলিটা কে করলো। সৌরভ বলেছিল ওকে আইনের লোকেরা খুঁজছে। না না, আইনের লোকেরা লুকিয়ে কেন গুলি করবে? তাহলে কে করলো? শেষে আমার বাঁধন খুলে দেয়া মাস্তানটা বলেছিল, ভাইজান আমায় মারবেন না প্লিজ। ভাইজান? কে এই ভাইজান? কে এই নিষ্ঠুর লোক যে আমায় বাঁচিয়ে দিল, সুস্থভাবে ফিরিয়ে আনলো আমায়? আমার মাপের ড্রেস দিল। সে জানে বা কি করে আমার শরীরের মাপ ঠিকঠাক ভাবে কি করে হলো আমার গায়ে? কে সেই লোক? আর রানা ভাইয়াই বা আমার খোঁজ কেন করলো না? এতটা দেরি করে বাসায় ফিরলে রানা ভাইয়া পুরো শহর মাথায় করে রাখে, কিন্তু আজ কেন কিছু বললো না? এমন অনেক কৌতূহল আমার মনে, কিন্তু যার কোনো উত্তর আমার কাছে নেই। 5 দিন পর। এই 5 দিনে আমি ঘরেই বন্দি ছিলাম। ঠিকমতো খাইনি, ঠিকমতো ঘুমোইনি। বড় মা জোর করে এসে মাঝে মাঝে খাইয়ে দিয়েছেন। কয়েকদিন জিসাকেও দেখতে যায়নি। ছোঁয়া অনেকবার ফোন দিয়েছে,
আব্বু বলেছি আমি বিজি, এটা বলে রেখে দিয়েছি। বাসায় সবাই আমাকে নিয়ে মোটামুটি চিন্তিত, তা আমি বুঝতে পারছি, কিন্তু তারা আমায় বুঝতে দেয় না। বিকেলে রোদ ফাটা ছাদে একা দাঁড়িয়ে আছি, এটাই যেন নিজের শাস্তি মনে হয়। কারণ এখন আমি মনে করি নাজমুলের খুনের জন্য আমিই দায়ী। রোজ রাতে নাজমুলকে নিয়ে স্বপ্ন দেখি, ওর শেষ কথাগুলো কানে বারবার বেজে ওঠে। হঠাৎ অনুভব করলাম কেউ আমার চোখ ধরেছে, ভয় পেয়ে গেলাম আমি। কে? কোনো উত্তর না পেয়ে পিছ পা দিয়ে দিলাম এক লাথি, সাথে সাথে ছাদে পড়ে গেল সে। তাকিয়ে দেখলাম জিসান ভাই। জিসান ভাই, আপনি এখানে? মানে দেশে কখন ফিরলেন? ওরে, আমার কোমর গেল রে। সো সরি ভাইয়া, আমি ভাবলাম এই দুপুরে কোনো জিনটিন হবে হয়তো। চেহারা এমন রোগা পাতলা করে ফেলেছিস রানফের চিন্তায়, কিন্তু শক্তি তো এক রোদটাও কমেনি। বড় ভাই হয়ে ছোট বোনের লাথি খেলাম, যা সারা জীবন মনে থাকবে। এখন কি দাঁড়িয়ে থাকবি? আমায় তুলছিস না কেন? সরি সরি, এখনই তুলছি বলেই আমি জিসান ভাইয়ার হাত ধরে তুললাম। সঙ্গে সঙ্গে ছাদের দরজায় চোখ গেল। রানা ভাইয়া কপাল কুঁচকে আমার দিকেই তাকিয়ে আছে। কিন্তু রানা ভাইয়া এখন দেশে কি করে? তার তো আরো 25 দিন পর আসার কথা, কিন্তু এখন কেন আসলেন? আমার মাথা আরো গুলিয়ে গেল। আমি কোনো প্রশ্ন না করে অবাক হয়ে তাকিয়ে আছি তার দিকে। রানা ভাইয়ার চেহারাও কেমন যেন ফ্যাকাশে ভাব, মলিন, যেন কতদিন আদর যত্নে খায়নি। জিসান ভাইয়ের দিকে তাকিয়ে দেখলাম তারও একই অবস্থা। আমি আর কৌতূহল রাখতে পারলাম না, জিজ্ঞেস করলাম, আপনাদের দুজনের চেহারা এমন কেন দেখাচ্ছে বলেন তো? আপনারা কি ফ্রান্স থেকে এসেছেন নাকি কোনো মার্ডার করে এসেছেন? তার আগে তুই বল, তুই জিসানকে এভাবে ল্যাং কেন মারলি? বেচারা তোকে সারপ্রাইজ দিতে এসেছিল, আর তুই এটা কি করলি? আমি আমার জীবনে কাউকে সারপ্রাইজ দিব না বাবা, আমার ভুল হয়েছে। আসলে এই ভর দুপুরে কেউ এইভাবে সারপ্রাইজ দেয় বলুন? হো, সারপ্রাইজ দিতেও বুঝি তোর জন্য সময় নির্ধারণ করতে হবে? তারপর রানা ভাইয়া আর জিসান ভাইয়া দুজন এমন অনেক কথা বললেন, আমার প্রত্যেকটা প্রশ্ন তারা কেমন আড়াল করে নিলেন। থাক ভাই, তুই গিয়ে ছোঁয়াকে সারপ্রাইজ দে। ছোঁয়া তো আর রুহির মতো হবে না। হ্যাঁ, ঠিক বলেছিস, আমি যাই ভাই, আমার মেয়ের মুখখানাও দেখতে হবে না আমার। বলে জিসান ভাইয়া চলে গেল। এরকম ভর দুপুরে এখানে রোদের মাঝে কি তোর? এখনই নিচে চল। বলে রাওনা ভাই আমার হাত ধরে নিচে নিয়ে গেল। আমি যে রাওনা ভাইয়াকে কতগুলো প্রশ্ন করলাম সিঁড়ি বেয়ে নামতে নামতে, কিন্তু রাওনা ভাইয়া তার কোনো উত্তরই দিলেন না। আমি রানা ভাইয়ার অবাধ্য হয়ে সেদিন কলেজে গিয়েছিলাম, তাকে ব্লক করেছিলাম। এর বিনিময়ে কি কোনো শাস্তি রানা ভাইয়া আমায় দিবে না? রুমে এসে রানা ভাইয়া ফ্রেশ হয়ে নিচে গিয়ে নিজে খেলো এবং আমাকেও জোর করে খাইয়ে দিল। রুমে এসে রানা ভাইয়া আর আমি বসে আছি। রানা ভাইয়া আনমনে কি যেন ভেবেই যাচ্ছেন। রানা ভাইয়া, আমি এমনিতেই চিন্তিত। ভাইয়া ভাইয়া বলে আমায় হার্ট অ্যাটাক করাস না তুই, রুহি। কেন আপনি কি আমার ভাই না? হ্যাঁ, তোর ভাই। তো ভাইকে কেউ বিয়ে করে? আরে আপনি রেগে যাচ্ছেন কেন? আপনি তোমার কাজিন ভাই। আমি এখন জামাই, নো ভাই। আর একবার ভাই বললে দ্বিতীয় মার্ডার তোকে করব। মার্ডার? প্রথম মার্ডার কাকে করেছেন? হঠাৎ রাওনা ভাইয়া কোনো কথা বললেন না, চুপ হয়ে গেলেন। আমি হাজারবার প্রশ্ন করলেও উনি হঠাৎ আমায় ওনার বুকে টেনে নিয়ে আমায় জড়িয়ে ধরলেন। কিন্তু এই বুকে আমি কোনো স্বস্তি পাচ্ছি না। হঠাৎ করে যা কেন যেন মনে হচ্ছে এই বুকটা বেজায় ভার। আমি বুকে থেকে সরিয়ে নিচে উনি আরো চেপে ধরলেন আমায়। রানা ভাইয়া, আপনার তো আরো 25 দিন পরে আসার কথা ছিল, কিন্তু এত তাড়াতাড়ি কেন এলেন? মন চেয়েছে তাই। প্লিজ, আমি এই মুহূর্তে তোর কোনো প্রশ্নের উত্তর দিতে পারবো না। আমিও আর অযথা প্রশ্ন করলাম না। আব্বু অনেক বোঝানোর পর জিসান ভাইয়া কেউ মেনে নিলেন। আনন্দে ভরে উঠলো আমাদের পরিবার। আমি আর রানা ভাইয়া আমাদের ফ্ল্যাট থেকে ফিরে বাসায় এসে রানা ভাইয়া টিভিতে নিউজ দেখছিলেন, আর আমি বড় মাকে তার ওষুধ বুঝিয়ে দিচ্ছিলাম। হঠাৎ একটা নিউজে কান আটকে গেল আমার। ব্রেকিং নিউজ! বিশিষ্ট গ্যাংস্টার নাজমুল নিহার এবং তার সঙ্গীরা 8তলা এক বিল্ডিং থেকে লাফ দিয়ে সুইসাইড করেছেন। তবে তদন্তকারী কর্মকর্তারা জানিয়েছেন এখনো শিওর বলতে পারছেন না যে এটা আসলে সুইসাইড নাকি মার্ডার। এই গ্যাংস্টারকে ধরার জন্য অনেক ধরনের লোক চেষ্টা করেও ব্যর্থ হয়েছে। তবে এটা খুন হোক কিংবা সুইসাইড জানাজানি কোনোভাবেই। যদি সুইসাইড হয়েও থাকে তবে কি এমন কারণ ছিল যেটা এতগুলো মাস্তানকে একসাথে সুইসাইড করতে হলো? 5 দিন আগের করা খুন এটা। লাশ অনেকটাই পচে গেছে। জানা যাবে কি কে এই খুনি? পুলিশ কি এই মাস্তানদের খুনের মামলা কোর্টে তুলবেন? খবরটা শোনার সাথে সাথে আমার বুক কেঁপে উঠলো। না, নাজমুল তো সুইসাইড করেনি, ওকে মার্ডার করা হয়েছে। আমার চোখের সামনে ওর খুন হয়েছে।
তবে এই লাশগুলো বিল্ডিং এর নিচে কি করে গেল? লাশগুলো তো ছিল 8 তলার উপরে। কে নামালো এই লাশগুলো? আমি আসার পর কেউ কি এটা করেছে? কিন্তু কে করতে পারে এমন? আমার রানা ভাইয়াকে বিষয়টা জানানো উচিত। উনি নাজমুল, এই নাজমুল আজকাল আমার মাথায় সারাক্ষণ ঘুরছে। এসব ভুলভাল নিউজ, কি হচ্ছে আমার সাথে এসব? আমি কিছু বুঝতে পারছি না। রানা ভাইয়া টিভি দেখছেন, আমি গিয়ে রানা ভাইয়ার পাশে বসলাম। রানা ভাইয়া, হুম? আপনার সাথে আমার কিছু কথা আছে। আমার জন্য 1 কাপ চা করে নিয়ে আয় তো, রুহি। আমার কথাটা শুনুন প্লিজ। রানা ভাইয়ার চেহারায় তাকিয়ে দেখলাম মুখে কেমন শয়তানি হাসি। কেমন একটা হাসছেন তিনি। টিভিতে নাজমুলের লাশ দেখাচ্ছে, ওর ছবি দেখাচ্ছে। আপনি কি ওকে চিনতে পারছেন রানা ভাইয়া? ও আমার ফ্রেন্ড নাজমুল। উফ, তুই যা তো রুহি, আমি যা বলেছি তা কর। যা আমার জন্য চা করে নিয়ে আয়। আমি তাড়াতাড়ি গিয়ে চা করে নিয়ে এলাম, কিন্তু গিয়ে দেখলাম রানা ভাইয়া সেখানে নেই। দৌড়ে রুমে গেলাম, গিয়ে দেখি রানা ভাইয়া রুমে বসে কার সাথে যেন ফোনে কথা বলছিলেন। ফোনে কথা বলা শেষ হলে তিনি চলে গেলেন। হাজারবার চেষ্টা করেও আমি পারলাম না রানা ভাইয়াকে কিছু বলতে। রাতে রুমে গিয়ে দেখি রানা ভাইয়া ঘুমিয়ে পড়েছেন। আমিও তার পাশে গিয়ে শুয়ে পড়লাম। নাজমুলের মৃত্যু চোখের সামনে দেখার পরে আমার সেই দিনের পর থেকে ঘুম হয় না, কিন্তু আজ হঠাৎ চোখ বুঝতেই ঘুমিয়ে গেলাম আমি। তুই সুস্থ মস্তিষ্কের এক নিকৃষ্ট খনি রুহি, যে আমার ভালো মানসিকতাকে খুন করেছিস। তবুও শেষে আমার চাইলি না। কেন চাইলি না রুহি? কেন? নাজমুল উঠে বসে পড়তেই রানা ভাইয়াও উঠে বসলেন। আমার গায়ে হাত দিয়ে বললেন, কি হয়েছে রুহি? কোনো বাজে স্বপ্ন দেখেছিস? আমি আপনাকে কিছু বলতে চাই রানা ভাইয়া, আপনি কেন শুনছেন না আমার কথা? দাঁড়া। বলে রানা ভাইয়া বিছানা থেকে উঠে ড্রয়ার থেকে কিসের যেন মেডিসিন আর এক গ্লাস পানি এনে আমার সামনে ধরলেন। নে, হে নে। এটা কিসের মেডিসিন? এনজাইটির। আপনি জানেন কি করে আমার এনজাইটি হচ্ছে? আর কি নিয়ে হচ্ছে সেটা জানেন আপনি? হয় এই বয়সে। আমি ডাক্তার, আমি সবই বুঝি। তাড়াতাড়ি ওষুধটা খেয়ে নে। খাবো না আমি এই ওষুধ। আপনি যতক্ষণ আমার কথা শুনছেন ততক্ষণ আমি এই ওষুধ খাবো না। কেন শুনছেন না আপনি রানা ভাইয়া? তোর বাজে কথা শুনতে গেলে এই রাত ফুরিয়ে যাবে। বলেই ওষুধটা আমার জোর করে মুখে পুরে দিয়ে পানি খাইয়ে দিলেন। আমি কিছু বলতে যাব তখনই উনি আমায় আবারও বুকে টেনে নিয়ে শুয়ে পড়লেন। আমার মাথায় হাত বুলিয়ে দিলেন। আর আমি খুব তাড়াতাড়ি ঘুমিয়ে পড়লাম। আর কোনো স্বপ্নও দেখলাম না। আসলে এনজাইটির ওষুধ অনেক পাওয়ারফুল হয়, সাথে সাথেই কাজ করে। তুমি হয়তো অনেকটা চিন্তায় আছো রুহি। হাজারটা প্রশ্ন তোমার মাথায় ঘুরপাক খাচ্ছে, যার সব উত্তর আমার কাছে আছে। কিন্তু আমি তোমাকে কোনো উত্তর দিতে পারবো না, কারণ সেই উত্তর শুনলে তুমি আর আমায় ভালোবাসবে না। তুমি জানবে আমি আর জিসান দুজনেই খুনি। হ্যাঁ, আমি করেছি নাজমুলকে খুন, আর বাকিদের করেছে জিসান। ওই শপিং ব্যাগ, ওই চিঠি, সবগুলোই তোমায় আমি দিয়েছি। আমার 2টা পরীক্ষা ফিরে এসে আমি তোমায় বাঁচাতে চলে এসেছি, কারণ আমার কাছে সবকিছু উঠে তুমি রুহি। তোমার জন্য আমি সব ছাড়তে পারি, সব। সেদিন আড়াল থেকে আমি আর জিসান নাজমুল সহ ওই সহপাঠীদের গুলি করেছিলাম। আমার গুলির শব্দ তো তুমি পেয়েছিলে, কিন্তু জিসানের গুলি ছিল সাইলেন্ট গুলি, যার শব্দ তুমি পাওনি। এই 5 দিন আমরা ওই বিল্ডিংয়েই কাটিয়েছিলাম। রাতের অন্ধকারে সিসিটিভি ভেঙে ফেলি আমরা, লাশগুলো 8 তলা থেকে ফেলি, যাতে সবাই ভাবে এটা সুইসাইড। কোনো ধরনের স্পর্শ প্রমাণও রাখিনি। সব হ্যান্ড গ্লাভস দিয়ে করা হয়েছে। তারপর সেই হ্যান্ড গ্লাভসগুলো আমরা পুড়িয়ে ফেলেছি। কোনো ধরনের প্রমাণ রাখিনি। এই 5 দিনে সব প্রমাণ ধুয়ে মুছে দিয়েছি। তোমার রক্তাক্ত পায়ের ছাপটুকু মুছে দিয়েছি। পুলিশ যতই তদন্ত করুক না কেন, কিছুতেই কোনো প্রমাণ তারা পাবে না। তবু মুছেনি তোমার মন থেকে। আমি অবশ্যই সব দিয়ে তোমায় নাজমুলকে ভোলাবো। দেখো, তুমি যদি জানতে, তবে অনেকটা অভিমান করতে, যে আমি চাই না। আমি একজন ডাক্তার, ডাক্তার যে কারো প্রাণ বাঁচাতে পারে, কিন্তু তা সত্ত্বেও আমি কারো প্রাণ নিয়ে নিলাম, কারণ শুধু তুমি। যদি তুমিই না থাকো, তবে চাই না আমি এই জীবন। আমি কোনো ভুল করিনি রুহি। আমি তোমাকে বাঁচিয়ে আনতে পেরেছি, এটাই বড় কথা। এটাই আমার সার্থক। যদি সারা দুনিয়াও জানে আমি একজন খুনি, তবু আমার আফসোস হবে না, কারণ আমি তোমাকে বাঁচিয়ে আনতে পেরেছি। আমার শুধু তোমাকে চাই। তুমি আমার সব রুহি। আমি নিজের জীবনের বিনিময়ে তোমাকে সুখী রাখতে চাই, দেখতে চাই। ও তোমায় মেরে ফেলতো রুহি। সেদিন চিঠি দেখে আমি আর জিসান এক মুহূর্ত দেরি করিনি। যদি ওই চিঠিটা না দিত, তবে হয়তো আমি তোমায় হারিয়ে ফেলতাম। কিন্তু আল্লাহর অশেষ রহমতে সেরকম কিছু হয়নি। তোমায় আমি আবার দেখতে পেয়েছি, যা আমায় বেঁচে থাকার সুখ দিয়েছে। তুমি আমার সব রুহি। পুলিশ অনেক তদন্ত করেও নাজমুলের খুনের খুনিকে খুঁজে পায়নি। তাই কেসটা আপাতত মাটি চাপা পড়লো। কিন্তু চাপা পড়েনি আমার মন থেকে। সবসময় মনে হয় নাজমুলের খুনের জন্য আমিই অর্ধেক দোষী, কারণ কারণে অকারণে নিজেকে অপরাধী করছি আমি।
ওর সাথে কাটানো সময়গুলো আজকাল বেশ মনে পড়ে আমার। আমরা থাকতে কারো মূল্য বুঝি না, যখন কেউ আমাদের ছেড়ে চলে যায় তখনই আমরা তার গুরুত্ব বুঝতে শুরু করি। নাজমুলের কেসের পর মোটামুটি অনেক ঝামেলা হয়েছে যশোরে। রানা ভাইয়া আমার পড়াশোনা বন্ধ করে দিয়েছেন, শত চেষ্টা করেও পারিনি তার সিদ্ধান্ত থেকে তাকে সরাতে। তার এক কথা, সে তার বউকে দিয়ে চাকরি করাবে না। সে চায় তার বউ ঘরে থাকুক। আর আমার আব্বু, জিসান ভাইয়া, আম্মু সবাই সেখানে সায় দিল। অবশেষে আমার পড়াশোনা বন্ধ। আমাকে রানা ভাইয়া তার সাথে ঢাকায় নিয়ে এসেছেন। আসার সময় ভীষণ কষ্ট হচ্ছিল সবার জন্য আমার, কিন্তু কিছুই করার নেই। রানা ভাইয়া আমায় তার সাথেই নিয়ে যাবেন, যেহেতু ঢাকায় তার নিজস্ব বাড়ি আছে, তাই আমাকে সেখানেই নিয়ে গেলেন। রানা ভাইয়া এখন ঢাকার একজন নামকরা ডক্টর, ডক্টর রাওনাফ রেদওয়ান চৌধুরী। এক নামে চেনে সবাই তাকে। রানা ভাইয়া আমায় রোজ রাতে এংজাইটির ঔষধ দেয়, না খেতে চাইলেও জোর করে দেন। সময় মতো বাসায় ফিরে এসে আমায় খাইয়ে দেন, আমার চুল বেঁধে দেন। আমি পারবো বলি, তবুও রানা ভাইয়া জোর করে আমার সবকিছু করে দেয়। আমার চুলে শ্যাম্পু করে দেন, এখানে ওইখানে ঘুরতে নিয়ে যান, একটার পর একটা ম্যাচিং করে শাড়ি চুড়ি কিনে নিয়ে আসেন। যখন তখন আদর করেন। তার আদরে আমি যেন হারিয়ে যাই কোথাও। ভীষণ লজ্জা লাগে আমার। এত কিছুর মাঝে আমি নাজমুলকে প্রায় ভুলেই গেছি, তবে মাঝে মাঝে মনে পড়ে আমার, তখনই আবার মন খারাপ হয়ে যায়। কিন্তু রানা ভাইয়া বুঝে ফেলেন কোনো না কোনো কারণে আমার মন খারাপ। তখন সে আমার জন্য বেলি ফুলের মালা গেথে খোপায় লাগিয়ে দেন, চুমু খান, আমার মন ভালো করার জন্য সব কিছুই করেন। রানা ভাইয়া অনেকটাই পরিবর্তন হয়েছে, যা আগে কখনোই দেখিনি। এখন আর রাগ দেখায় না তেমন, তবে মাঝে মধ্যে এটা ওটা নিষেধ করে রানা ভাইয়া। কি হলো? উফ করলেন কেন? বউ যদি সারাদিন ভাইয়া ভাইয়া করে তখন কি উফ বলবো না তো কি? আহা শান্তি, এটা বলবো? আপনাকে ছোটবেলা থেকে বলে এসেছি, তাই আমার অভ্যেস হয়ে গেছে। কিন্তু আমি তো তোর জন্মের পর থেকেই তোকে বউ মনে করি, কখনোই তো বোনের চোখে দেখিনি। সত্যি বলছেন? তার মানে আপনি আমার বউ হিসেবে অত্যাচার করতেন? নিজের বউ ভাবতাম বলেই তো যা মন চাইতো তাই করতাম, রাগ দেখাতাম, যত্ন নিতাম। শুধু বিয়ের আগে কখনো টাচ করিনি তোকে। আপনি কি করে জানতেন আমার বিয়ে আপনার সাথেই হবে? অন্য কারো সাথেও তো হতে পারতো, তাই না? না, পারতো না, আমি হতেই দিতাম না। ইস, কি করতেন আপনি? রেপ করতাম তোকে, সবার সামনে থেকে নিয়ে রেপ করতাম, তবেই তোকে জোর করে হলেও আমার সাথেই বিয়ে দেয়া হতো। কোনো উপায় থাকতো না তোর বাবা আমার। লোকে কি বলতো? লোকে কি বললো সেটা ব্যাপারে আমি কোনোদিনও ভাবিনি, আর ভাববো না। আমার শুধু তোকে চাই, ব্যাস। এত ভালোবাসেন আমায়? না, তোকে বাসি না, আমার ভবিষ্যৎ ফুচকির আম্মুকে ভালোবাসি। দূর জানতো। এতগুলো দিনেও লজ্জা কমলো না আমার বউয়ের। আমি চাই তুমি শুরু থেকে শেষ অবধি এভাবেই লজ্জা পাও। রানা ভাইয়া, আরেকটা কথা ছিল। কি হলো? আবার ভাইয়া? সরি সরি, তাহলে কি বলবো? জানি না। ওগো স্বামী, শুনছেন? বলো গো। আমি না আপনাকে খুব ভালোবাসি। তাহলে চলো না একটু ভালোবাসি। এভাবেই কেটে গেছে অনেকগুলো মাস। অনেকটা কেয়ার, অনেকটা আদরে আমায় ভরিয়ে নিয়েছেন রানা ভাইয়া। থুকু, আমার স্বামী। যতটা আমি তার থেকে পাবো বলে আশাও করিনি। তবে এখনো আমি সেই আগের মতোই, আমায় শাসন বারণ রাগ দেখান না, এমন নয়। যেহেতু আমি দুরন্ত মেয়ে, আমার জন্য তার রাগ, শাসন, ভালোবাসা সবটাই প্রয়োজন। জিসান ভাইয়া রাজনীতিতে জড়িয়ে গেছেন। আব্বু এবার আর বাধা দেননি, কারণ মহিন চাচু জিসান ভাইয়ার পাশে ছিল। অল্প বয়সে জিসান ভাইয়া অনেক ঊর্ধ্বে চলে গেছেন। জাতীয় দলের সহসভাপতি হয়েছেন জিসান ভাইয়া। যেহেতু আমাদের পূর্বপুরুষ থেকেই পরিবারের ধারাবাহিকভাবে রাজনীতিতে জড়িত আছে, তাই খুব সহজেই জিসান ভাইয়া পদটা পেয়ে গেছেন। সে ফ্রান্সের থেকে রাজনৈতিক দলের সাথে জড়িত ছিলেন। এলাকায় এখন জিসান ভাইয়ার নাম ডাক বেড়েছে অনেকটাই। এবার ইলেকশনে আব্বুর জায়গায় জিসান ভাইয়া দাঁড়িয়েছেন। সবাই সাপোর্ট করেছে জিসান ভাইয়াকে। কিছুদিন পরেই ভোট, তাই আমরা ঢাকা থেকে যশোরে যাব। তবে রাওনা ভাইয়ার ছুটি নেই, তাও বলেছে 3 দিনের জোরে যাবে, আবার আমার সাথে করে নিয়ে আসবে। কি করব, সে যে আমায় কিছুতেই আর একা ছাড়বেই না। অনেকটা বুঝিয়েছি, উল্টো রাগারাগি করে। তার হসপিটালে অনেক পেশেন্ট থাকে, মাঝে মাঝে আমার সাথে করে নিয়ে যান। নিতে চায় না অবশ্য, তবু আমি জেদ করি, তখনই নিয়ে যান। আমার ডক্টর হাজবেন্ড ভীষণ ব্যস্ত, তবে এত ব্যস্ততার মাঝেও সে সময়ে অসময়ে, কারণে অকারণে আমাকে বারবার আদরে ভরিয়ে দেন। ভালোবাসেন রাওনা ভাইয়া। ঠুকু, ওগো, ওগো স্বামী, শুনছেন? রাওনা টাইগার। কি হয়েছে? নাগিনের মতো ফুসফুস করছিস কেন? তো কি করবো, এতবার ডাকছি সাড়া দিচ্ছেন না।
ও, ডেকেছিলি বুঝি? আমি তো জানি তুই রাওনা ভাইয়া বলে ডাকিস, অন্য কিছু বলে ডাকলে বুঝবো কেমনে তুই আমাকে ডাকছিস? তো বল, কি বলবি? কি হলো বল? বলছিলাম যে আমি 2 দিন আগে যাই না যশোরে, আপনি পরে আসেন। না, আমি আর তুই একসাথে যাব, ব্যাস, আর কোনো কথা হবে না। গেলে কি হয়? আপনি কি একা একা ঘুমোতে ভয় পান নাকি? এতদিন কি তোর আত্মা আমার সাথে শুয়েছিল বিয়ের আগে? তাহলে সমস্যা কি? না, যেতে পারবি না, ব্যাস, আর একটাও কথা নয়। আমি আর কিছুই বললাম না। 4 দিনের জন্য যশোরে যাচ্ছি, রণব ভাইয়াও আছে সাথে। পৌঁছেও গেলাম, সবাই এক হয়েছে। এবার ইলেকশনটা যেন ঈদ মনে হচ্ছে। ফাইনা, পুনিয়াম ভাইয়া, জিসান, ছোয়া, আমি, রাওনা ভাইয়া সবাই একসাথেই আছি। কিন্তু জিসান ভাইয়া আর রাওনা ভাইয়া বড়ই ব্যস্ত। তারা ইলেকশনের জন্য এখানে ওখানে মিটিং করছেন, তাই রাওনা ভাইয়া কেউ দেখি না। সারাদিন বড় মার সাথে সময় কাটাই। ইলেকশনের জন্য বাসায় অনেক কাজ থাকে, চা বানাতে হয়, আর অনেক লোক আসে, এমন অনেক কাজেই ব্যস্ত থাকি। জিসাকে কোলে নিয়ে ঘুরি আমি আর ছোঁয়া। আসলে বেস্ট ফ্রেন্ডকে নিজের ভাবি বানাতে পারাটা অনেকটাই ভাগ্যের ব্যাপার। সবার ভাগ্যেই তা থাকে না। আমি ছোঁয়াকে তুই বলে ডাকি, ছোঁয়াও আমায় তুই বলেই ডাকে। রানা ভাই মাঝে মাঝে বলে আমি যেন ছোঁয়াকে ভাবি বলে ডাকি, কিন্তু কে শোনে কার কথা? নিজের বেস্ট ফ্রেন্ডকে আবার ভাবি বলে বলতে যাব কেন আমি? ও সারা জীবনই আমার বেস্ট ফ্রেন্ড ছিল এবং থাকবে। ওর সাথে কথা শেয়ার না করতে পারলে আমার পেটের ভাত হজম হয় না। রানা ভাইয়ার সামনে আমার যা যা হয় সবই বলে দিই আমি ওকে। ছোঁয়া, হ্যাঁ বল। তোর যদি আমার ভাইয়ের সাথে বিয়ে না হতো তবে আমাদের সম্পর্কটা এতটা গাঢ় হতো না, তাই না? আমার বিয়ে যদি তোর ভাইয়ের সাথে না হতো তবে আমি আর বিয়েই করতাম না। কেন? কারণ আছে, এটা জানতাম না, তবে শুধু জানতাম আমি ওকে ভালোবাসি। কি কারণ? তুই কি জানতি আমার ভাইয়ের সাথে তোর বিয়ে হবে? তার মানে তুই জিসান ভাইকে আগে থেকে ভালোবাসতি? হ্যাঁ, খুব ভালোবাসতাম। তাকে নিয়ে কল্পনা করতাম। জীবনের প্রথম আমি তার প্রেমেই পড়েছিলাম। তার সুদর্শন রূপ, বুদ্ধি, বিচক্ষণতা, বিশেষ করে তুই মাঝে মাঝে বলতি না তোর ভাইয়ের রাজনৈতিক দলের সাথে যুক্ত থাকায় তোর আব্বুর সাথে ঝামেলা হতো। এই রাজনীতি আমার ভীষণ পছন্দ ছিল। আমিও চাইতাম জিসান ভাইয়ার ইচ্ছে পূরণ হোক, কিন্তু এটা জানতাম না যে আমার কল্পনাগুলো সব এইভাবে সত্যি হবে। আমি অনেক খুশি রে। জিসা জিসান দুজনকে আমি আমার জীবনের চাইতে বেশি ভালোবাসি, আর তোকেও। তুই যে জিসান ভাইকে ভালোবাসিস সেটা তুই আমাকে আগে কখনো বলিসনি কেন? বললে তুই আমায় ভুল বুঝতি। তোর সাথে আমার এই গভীর সম্পর্কটা আর থাকতো না। জানিস রুহি, আমার এই পূর্ণতার জন্য আমি জিসান ভাইয়ার কাছে সারা জীবন কৃতজ্ঞ থাকবো। সে না থাকলে কোনো দিনই হয়তো এভাবে সুখী থাকতে হতো না রে। তাই বুঝি। তবে কি আর কোনোদিনও বিয়ে করতি না যদি জিসান ভাইয়াকে না পেতি? হয়তো না, কারণ একতরফা ভালোবাসা গভীরতা অনেক বেশি হয়। যত দিন যায় তার প্রতি মায়া বাড়তে থাকে, আর সেই মায়া আমায় বাঁচতে দিত না। বাহ, আমার ভাবি যান। অনেক গল্প হলো। তারপর রানা ভাইয়া বাসা থেকে আবারও বাইরে যাবেন, আর বড় মা তার পেছন ছুটছেন ভাতের প্লেট নিয়ে। খেয়ে যা রণব বাবা, না হলে শরীর খারাপ করবে। না মা, আমার সময় নেই, তুমি ছুটো না আমার পিছনে, তুমি রুহিকে নিয়ে খেয়ে শুয়ে পড়ো, আমার ফিরতে দেরি হবে। আপনি যদি না খেয়ে বেরিয়ে যান তবে আমিও খাবো না, গেলাম আমি রুমে। আরে আরে রুহি, কোথায় যাচ্ছিস? দেখ রাওনব তোর জন্য রুহিও এখন না খেয়ে আছে। বলেই রানা ভাই আমার কাছে এসে হাত ধরে নিয়ে টেবিলে বসলেন। রুহি, দাঁড়া বলছি। আম্মু, তুমি আমায় তাড়াতাড়ি খাইয়ে দাও, আমার বেরোতে হবে। রুহি, তুই প্লেটে ভাত নে। বড় মা আমারও মা হয়, আপনাকে যদি খাইয়ে দেয় তবে আমাকেও খাইয়ে দিতে হবে। রুহি, এখন ঢং দেখার সময় নেই। আরে রানব, তুই রাগ করছিস কেন? দুজনকেই খাইয়ে দিচ্ছি, দাঁড়া। তারপর বড় মা আমায় আর রানা ভাইয়াকে থুকো আমার স্বামীকে খাইয়ে দিল। ফারিনিয়াম, ছোয়া, জিসান সবারই বিয়ে শেষ, বাচ্চাও হয়ে গেল, আর আমার দুটো ছাগল গরু এখনো আমার নাতনি নাতির মুখ দেখতে দিল না। তোদের আবার আমি আহ্লাদ করে খাইয়ে দিচ্ছি। বড় মার কথা শুনে রানা ভাইয়া কাশতে কাশতে শেষ। তার কাশি দেখে আমিও হাসছি। তারপর রানা ভাইয়া পানি মুখে নিয়ে আমার দিকে এক পলক তাকিয়ে চলে গেলেন। কি রে রুহি, আমাকে কি নাতে নাত করে হাত ধরে চলতে দিবি না? আমার তো সমস্যা নেই, তোমার ছেলেই তো বলে আমি নাকি এখনো যথেষ্ট অ্যাডাল্ট নই, তার বাচ্চা মানুষ করতে পারবো না, নিজে কেয়ার করতে 10 জন লাগে, বাচ্চার কথা বললেই সে আমায় এসব শুনিয়ে দেয়। আমার কি দোষ বলো? তোমার ছেলের সাথে বুঝতে পারো না তুমি? দাঁড়া, আসুক ও আজকে। রুহি পারবে না তাতে কি?
ও দেখবে, আমি দেখবো? সাথে সাথে আমিও লজ্জা পেয়ে রুমে চলে গেলাম। রুমে গিয়ে কাত হয়ে শুয়ে শুয়ে রানা ভাইয়াকে নিয়েই ভাবছি। এমন সময় বুঝতে পারলাম রানা ভাইয়া রুমে ঢুকেছে। আমার কাছে এসে কাশি দিলেন, কিন্তু আমি শুনেও কোনো নড়চড় করলাম না। চোখ বন্ধ করে আছি। রানা ভাইয়া বুঝলেন আমি ঘুমিয়েছি। আমার চোখ বোঝা পেয়ে রানা ভাইয়া শাওয়ারে গেলেন। তারপর শাওয়ার শেষে আবার রুমে ঢুকে মাথায় টাওয়াল দিয়ে মুছতে মুছতে এসে আমার কাছে বসে আমার উপর ঝুঁকিয়ে আমার কপালে আলতো করে চুমু খেলেন। তার ঠোঁটের ছোঁয়ায় আমার বেশ সুরসুরি লাগলো। তার চুল বেয়ে এক ফোঁটা পানি পড়লো আমার নাকের উপর। সাথে সাথেই আমি আর অভিনয় করে থাকতে পারলাম না। আমি চোখ খুলে ফেললাম, দেখলাম রানা ভাইয়া আমার অভিনয় বুঝতে পেরে কপাল কুঁচকে তাকিয়ে আছে। হঠাৎ উঠে যেতে নিলেই আমি তার গলা জড়িয়ে ধরলাম। তুই এখনো ঘুমোসনি কেন? আপনার জন্য। আমার জন্য মানে? কত রাত হয়েছে, তাও ঘুমোসনি তুই? তারপর আবার অভিনয় করিস? কি করবো, আমার স্বামী তো আর আমায় ঘুম থেকে তুলে আদর করবে না, তাই অভিনয় করে আদর নিলাম। ইয়ার কি হচ্ছে, তাই না? গলা ছাড়। না, আজ আর ছাড়বই না, আজ এভাবেই থাকবো। রুহি দেখ, আমি ভীষণ ক্লান্ত, আমাকে ঘুমোতে হবে। আর আমি আপনার ভালোবাসার তৃষ্ণার্ত। হঠাৎ তোর কি হলো? কি হবে বলুন তো? একটু ভালোবাসেন না? অনেকদিন তো জিসান ভাইয়াকে সময় দিলেন, এবার তার বোনকেও একটু সময় দিন। আজকে না, অন্যদিন, ছাড়। না, আজকে না হলে আমি রুম থেকে বের হয়ে বড় মাকে জাগিয়ে তুলে বলবো তোমার ছেলে আমায় ভালোবাসে না। পারবি? অবশ্যই পারবো, দেখবেন এক্ষুনি যাচ্ছি আমি। বলে উঠতে নিলেই রাওনাব ভাই আমার উপর ঝুঁকে ফিসফিসিয়ে বললেন, ভালোবাসি আম্মুর বৌমা। সত্যি? তিনটা সত্যি। তারপর আর কিছুই বলতে পারবো না। ইলেকশন শেষ, কালকেই আমরা ঢাকা ফিরে যাব। বিজয়ী আমার জিসান ভাইয়াই, তাই রাওনা ভাইয়া আর জিসান ভাইয়া দুজনে মিলে গ্রামবাসীদের জন্য অনুষ্ঠানে যোগ দিয়েছেন। আমি ভাবছিলাম যশোর থেকে একটা শাড়ি কিনে নিব। রাওনা ভাইয়াকে বললাম আমি একটু মার্কেটে যাব, কিন্তু সে একা যেতে দিবে না বলে দিল একদম। তাই আমি রাগ করে ফোন কেটে দিলাম। আমার নিজের পরিচিত শহর, সেখানে যেতে নাকি আবার সঙ্গী লাগবে। ছোঁয়ার সাথে বাচ্চা আছে, ফারিনাপুর সাথেও আছে, বড় আম্মু দুজনেই বিজি। তাই গেলাম মার্কেটে। মার্কেটে গিয়ে জিসা আর নিয়াজুলের জন্য ড্রেস নিলাম, আমার আর ছোঁয়ার জন্যও শাড়ি নিলাম। এই মার্কেটগুলো আমার ভীষণ পরিচিত, একটা সময় কত যে আসতাম এখানে। সেইগুলো সব এখন স্মৃতির পাতায়। সেই বন্ধুদের নিয়ে একসাথে চলা সবকিছু হঠাৎ মনে পড়ে গেল আমার যশোরের রাস্তাঘাট দেখে। একটা রিক্সা নিয়ে বাসায় ফিরছিলাম, হঠাৎ চোখে পড়লো সেই দোকানটা যেখানে আমরা কলেজ ফাঁকি দিয়ে সব বান্ধবীরা মিলে আড্ডা দিতাম। রাওনা ভাইয়া সেই যে একদিন এই দোকানেই আমায় দেখে ফেলেছিল, এখান থেকেই আমায় জোর করে বাসায় নিয়ে গিয়েছিল। হঠাৎ নাজমুলকেও বড্ড মনে পড়ছে আমার। এই দোকানটায় আমরা সবাই মিলে চা খেতাম, দোকানদারটাও পরিচিত। এই চায়ের পেমেন্ট সবসময় নাজমুল দিত, কখনোই আমরা কেউ দিতে পারিনি। হঠাৎ সবকিছু কেমন আবছা লাগছে, কেমন গুলিয়ে ফেলছি সব। রাস্তায় গাড়ির অভাব নেই, একটা গাড়ির জায়গায় দুইটা দেখতে পাচ্ছি। মাথায় ঘুরছে নাজমুল, রাওনা ভাইয়া, তাদের দুজনের চেহারাই কেমন চোখে ভাসছে আমার। হঠাৎ হাত থেকে পড়ে গেল শপিং ব্যাগগুলো। রাওনা ভাইয়া কোথায় আপনি? বলতেই পারি তার আগেই আমি ঠাস করে রোডে পড়ে চোখ মেলে সাদা আকাশটা দেখতে পেলাম। পাশে চোখ দিতেই দেখি একটা বাস আমার দিকে তেড়ে আসছে। আমি আবছা দেখতে পেলেও চিৎকার দিয়ে বললাম না। বাসের ড্রাইভার আমাকে দূর থেকেই পড়ে যেতে দেখেছিল, তাই সাথে সাথে আমার সামনেই বাস থামিয়ে দিল। কিন্তু আমি অজ্ঞান হয়ে পড়ি। রিক্সাওয়ালা এবং আশেপাশে সবাই এগিয়ে আসে, আমাকে কয়েকজন রিক্সায় তুলে স্থানীয় হসপিটালে নিয়ে যায়। আমার তেমন ক্ষতি হয়নি, শুধু রিক্সা থেকে পড়ে যাওয়ায় হাত পা কিছুটা ছিলে গেছে, মাথায় হালকা আঘাত পেয়েছি। আশেপাশের লোকেদের আমায় চিনতে ভুল হয়নি, যেহেতু এই রাস্তাটা আমাদের বাসার রোডই ছিল। সবাই বলাবলি করতে লাগলো রওশন চেয়ারম্যান সাহেবের মেয়ে এটা, তাই আমার বাসায় খবর পৌঁছে যায় অতি দ্রুত। রাওনা, জিসান ওরা মিটিং থেকে দৌড়ে আসে। রওশন চৌধুরী, মহিন চৌধুরী সবাই শুনে দৌড়ে হসপিটালে চলে আসে। আমার মাথায় খানিকটা আঘাত লাগায়, কিছুটা রক্ত বের হয়েছে, এমনকি হাত পা থেকেও কিছু কিছু জায়গায় কেটে গেছে, যার কারণে রক্তাক্ত হয়ে গেছে আমার পরনের জামাটা। চোখ বুজে বেডে শুয়ে আছি আমি। রওশন চৌধুরী নিজেকে সামলাতে পারলো না, সে মেয়ের রক্তাক্ত জামা কাপড় দেখে কান্না করে দিল। ডক্টরকে এটা ওটা প্রশ্ন করলো। রাওনা দৌড়ে এসে আমায় বেড থেকে উঠিয়ে মাথাটা নিজের বুকে নিয়ে হাঁপাতে হাঁপাতে বলে, আমার রুহির কিভাবে অ্যাক্সিডেন্ট হলো? আমরা আসলে জানি না, তবে এতটুকু বলতে পারবো সে হয়তো রিক্সা থেকে পড়ে গিয়েছিল। রিক্সা? তার মানে রুহি মার্কেটে এসেছিল আমি নিষেধ করা সত্ত্বেও? আসলে বাজান, আমার কোনো দোষ নেই।
আপা হঠাৎ করেই রিক্সা থেকে মাথা ঘুরে পড়ে যায়। আমি তো সাবধানেই চালাচ্ছিলাম। চুপ করেন আপনি। কি এমন সাবধানে চালাচ্ছেন, হ্যাঁ? আমার বোনের যদি কিছু হয়ে যেত? জিসান, ওনার কোনো দোষ নেই। রুহি আসলে ইরেসপন্সিবল মেয়ে, ও কেয়ারলেস, তাই আমি ওকে একা কোথাও ছাড়ি না। আমি ওকে কোথাও যেতে নিষেধ করেছিলাম কিন্তু ও শোনেনি। বলে রাওনাফ আমায় সাবধানে বেডে শুয়ে দিল। তারপর সরে আসতেই রুহি রাওনাফের হাত ধরে বলল, চলে যাচ্ছেন কেন? রাওনাফ রুহির হাত ছেড়ে দিল। রানা ভাইয়া, মাফ করবেন না আমায়, আর কোনোদিনও আপনার অবাধ্য হব না। রাওনাফ তবুও ফিরে তাকালো না। রুমে শুধু রাওনাফ আর রুহি আছে, বাকিটা সবাই বাইরে। আচ্ছা, আমার স্বামী হিসেবে আপনার অভিমান জমিয়ে রাখুন, সমস্যা নেই, কিন্তু ডক্টর হিসেবে আমায় একটা সলিউশন তো দিবেন। আজ কয়েকদিন যাবত আমার মাথাটা ঘুরছে, হঠাৎ কেন বলুন তো? ভীষণ অস্বস্তি হচ্ছে শরীরে, পেটে পেইন হচ্ছে, বমি আসছে, পিরিয়ডটাও মিস হয়েছে। ভেবেছিলাম আজকে হয়তো বাসটা আমায় মেরেই ফেলবে। হয়তো এই সমস্যাগুলো আপনার কাছে বলতেই পারবো না আমি। সাথে সাথেই রাওনা ভাইয়া ঘুরে তাকালো। কি বললে তুমি রুহি? পিরিয়ড মিস্টেক? তুমি কি? জানেন ডক্টর কি বলেছে? ডক্টর বলেছে যে আসতে চলেছে সে অনেক ভাগ্যবান, নয়তো আজ এমন হতে পারতো সে আসার আগেই তার মা দুনিয়া থেকে বিদায় নিত। সাথে সাথে রাওনাফ রুহির মুখে হাত দিয়ে বলল, না না রুহি না, কে আসতে চলেছে কে যেতে চলেছে সেটার চেয়েও আমার কাছে তুমি বেশি ইম্পর্ট্যান্ট। তুমি থাকলেই আমি খুশি। তোমার প্রাণের বিনিময়ে কিছু করা আমার পক্ষে কখনোই সম্ভব না প্রেয়সী। তোমার ওই মায়াবী চেহারার দিকে যতবার তাকিয়েছি, এত শক্ত বুকেও কোনো বারই অভিমান জমাতে পারি না। তুমি যে আমার হৃদয়ের অংশ, তুমি আমার সব। রাওনাফ রুহির সাথে অনেকক্ষণ সময় কাটিয়েছে। ডক্টর আসতেই রুহির জন্য কিছু প্রেসক্রিপশন লিখে রাওনাফ রুহিকে কোলে তুলে নিল। রুহিকে কোলে করে গাড়িতে উঠিয়ে দিল রাওনাফ। পেছন থেকে জিসান ডাক দিল। রাউনাফ। রাওনাফ তাকিয়ে দেখলো জিসানের হাতে মিষ্টির বক্স। জিসান আরও সাথে অনেকেই আছে। জিসানের চেলাপেলা। জিসান মুখে মিষ্টি ভরে খেতে খেতে রাওনাফকে ডাকলো। রাওনাফ জিসানের দিকে তাকিয়ে ভ্রুকুচকে বলল, কিরে, তুই চেয়ারম্যান হয়েছিস তাই খুশিতে নিজেই মিষ্টি কিনে খাচ্ছি? বলার সাথে সাথে জিসান রাওনাফের মুখে মিষ্টি পুড়ে দিল, নিজেও চাবাচ্ছে। আরে শালা খা, পেট ভরে খা। তোর মামা হওয়ার মিষ্টি তো আর আমায় তুই খাওয়াসনি। নে, এবার আমার মামা হওয়ার মিষ্টিটা খা। ও আচ্ছা, এই ব্যাপার। তা তুই জানলি কখন? এখানে আসার পরেই ডাক্তার আমাদের বলেছে। তোর আগে জানি আমরা, বুঝলি? মইন চাচা তো 1 মিনিটও দাঁড়ায়নি। মিষ্টির দোকানটাই মনে হয় বুক করে ফেলেছে সে। বাহ, আমার বাবা হওয়ার খবর আমার আগেই সবাই জেনে গেল। রাওনাফ বেটা, তুইও যে বাবা হতে জানিস তা আমি জানতাম না। কি না করলি আমার ভাবির সাথে। জিসান, তোর না বোন হয়? আরে ধুর, তোর দিক থেকে ভাবি, বোন পরে ভাবছি। তারপর রাওনা ভাইয়া থুকু আমার স্বামী গাড়িতে উঠে বসে আমার মাথা তার কোলে নিয়ে নিলেন। বাসায় পৌঁছাতেই আমায় কোলে করে নিয়ে গেলেন সে। বাসা সবাই হইচই করছে। আমায় রুমে নিয়ে শোয়ালেন উনি। সাথে সাথে সবাই এসে হাজির। একে করে কংগ্রাচুলেট করছে আমায়। রানা ভাইয়া যেহেতু লাজুক, সুতরাং সে আমাদের মাঝে নেই, চলে গেছে নিচে। তবে যতদূর দেখেছি নিয়াম ভাইয়া তাকে নিয়ে ট্রোল করছে। সারা বাড়িতে মিষ্টি খাওয়া হচ্ছে বাচ্চা আসার আগেই। বাচ্চার জন্য কত প্ল্যান চলছে সবার। কি রে রুহি, রানা ভাইয়া যে এত তাড়াতাড়ি ছক্কা মারবে আমি কিন্তু ভাবিনি। ধুর, শর্ত ছোঁয়া। শালাবাবু, তুমি কিন্তু ভীষণ ফাস্ট। কালকে আমায় ফারিন বলল আমি যেন তোমায় বাচ্চা নেয়ার জন্য বোঝাই, আর তুমি মাঠে নামার আগেই 6 মেরে দিলে। দুলা ভাই, আমার একটু যেতে হবে। রানা ভাইয়া থুকু আমার স্বামী আমাকে একদিনও যশোরে রাখবেন না। তার অনেক জরুরি পেশেন্ট আছে, তাই আমাদের ঢাকায় ফিরতেই হলো। সাথে এসেছে বড় মা, আমার কোনো কিছুই হয়নি, সবে বাচ্চা পেটে এসেছে। এক্ষুনি আমায় কিচ্ছু করতে দেয় না, এমনকি উপরতলা থেকেও আমার নামা নিষেধ, ছাদেও একা একা ওঠা নিষেধ। মাঝে মাঝে রানা ভাইয়া এসে আমায় কোলে করে নিয়ে ছাদে যান। রানা ভাইয়া যতক্ষণ তার ডিউটিতে থাকে তার মাঝেও ফোন দিয়ে খোঁজ নেন আমার পেইন হচ্ছে কিনা, ঔষধ খেয়েছি কিনা। আর বড় মা তো রানা ভাইয়া যতক্ষণ না থাকে ততক্ষণ অবধি সব কাজ করে ফেলে। সব কিছু ফেলে আমার কাছেই পড়ে থাকেন, চুল বেঁধে দেয়, খাইয়ে দেয়। এমন একটা যত্নশীল শাশুড়ি কয়জন মেয়ের ভাগ্যে জোটে। অনেকে বলে চাচিরা নাকি ভালো হয় না। কই, আমার বড় মা তো আমায় ভীষণ ভালোবাসে। এটা ওটা বানিয়ে আনে, আমি না চাইতেও সব করে দেয়। এভাবেই কেটেছে 8 মাস। রানা ভাইয়া সরি, স্বামী গো,
রওনক ভাইয়া ঘুমিয়েছিলেন, আমি তাকে ডাকলাম, সাথে সাথেই উঠে বসলেন। কি হয়েছে রুহি? পেইন হচ্ছে? না। তাহলে? আমি আইসক্রিম খাবো। তোর মাথা কি ঠিক আছে? তুই জানিস আইসক্রিম বাচ্চার জন্য কতটা ক্ষতিকর হবে এই সময়? এমন ঝাড়ি কেন দিচ্ছেন? হ্যাঁ, আমার কি দোষ? আমার খেতে ইচ্ছে করছে, ব্যাস এনে দিতে হবে আমায়, নইলে আমি কাঁদবো কিন্তু। না না ফড়িং পাখি, আমার মায়াপুরি এমন বোকা বোকা কথা বলে না। রাত 2টা বাজে, আইসক্রিম খেলে বেবির ক্ষতি হতে পারে। বেবির ক্ষতি মানে তোমারও ক্ষতি। আমায় এক্ষুনি খেতে ইচ্ছে করছে, আর আমি যদি না খাই তবে বেবিও কষ্ট পাবে। ওকে কে বোঝাবে? দাঁড়াও, আমি বেবিকে বোঝাচ্ছি। আম্মু, আমার মাটা, আমার রাজকন্যা, তোমার আম্মুকে এখন আইসক্রিম খেতে বলো না একদম, ঠিক আছে? তুমি দুনিয়াতে আসলে আমি তোমার অনেক অনেক আইসক্রিম খাওয়াবো। এখন না, ঠিক আছে? বলেই আমার পেটে একটা চুমু দিয়ে বললেন। বাবু বলেছে ঠিক আছে। রানা ভাইয়ার ছেলে মানুষই দেখে আমি হাসতে হাসতে শেষ। এই শক্ত রাগী পুরুষটাও ছেলে মানুষই করে, এটা দেখলে কে না হাসবে? এই কি আমার সেই রানা ভাইয়া যে কথায় কথায় আমায় ধমকাতো? আচ্ছা রানা ভাইয়া, সরি স্বামী, আপনি জানলেন কি করে যে আপনার রাজকন্যা ও রাজপুত্র তো হতে পারে? আমি জানি, ও আমার স্বপ্নে মেরি কণ্ঠে বাবা বলে ডাকে। কণ্ঠটা একদম তোর মতো, জানিস রুহি? সত্যি? কই, আমায় তো আম্মু বলে ডাকলো না। তোকে ডাকবেও না, কারণ তুই কেয়ারলেস মহিলা। নিজেরই কেয়ার করতে জানিস না, আর ওর কেয়ার কি করে করবি? ইস, জানিস রুহি, আমি না আমার মেয়ের নামও ঠিক করে রেখেছি। তাই? তা কি নাম? রাউফি নওরিন দোহা। ওয়াও, খুব সুন্দর তো নামটা। আর যদি ছেলে হয়? হবে না। আপনি কনফার্ম জানেন কি করে? হতেও তো পারে। তুই দেখে নিস। আচ্ছা দেখা যাবে। আমার না সত্যি খিদে পেয়েছে, কিছু বানিয়ে দেবেন প্লিজ। আমি তো কিছু বানাতে পারি না রুহি। কিন্তু আমার এখন খেতে হবে। আম্মুও ঘুমিয়ে পড়েছে। আচ্ছা চল, ইউটিউব দেখে তোর জন্য কেক বানাতে চেষ্টা করে দেখি। আচ্ছা চলেন। তারপর রওনক ভাইয়া অনেক চেষ্টা করে অবশেষে আমায় একটা কেক বানিয়ে দিলেন, আর সেটা আমি খেলাম। সাথে সাথে কিছু চকলেটের বাসাই ছিল, সেগুলোও খেলাম। রুহি, হ্যাঁ। আর কতদিন পর তুই মা হবি? তোর বাচ্চাকে তোর সামলাতে হবে, আর তুই নিজেই এখন ছোটদের মতো চকলেট খেতে গিয়ে এখানে ওইখানে লাগিয়ে ফেলিস। কোথায় লেগেছে? রওনক ভাইয়া আমায় আয়নার সামনে নিয়ে গেলেন। আয়নায় নিজেকে দেখে আমি হাসতে হাসতে শেষ। নিন মুছে দিন। সত্যি দিব? খাওয়া যায়? বলেই রওনক ভাইয়া তার ঠোঁট দিয়ে আমার মুখে লাগা চকলেটগুলো চেটে পুটে খেয়ে নিলেন। আমি তো লজ্জায় শেষ। কতক্ষণ ওইখানে দাঁড়িয়েছিলাম আমি। রানফ এসে আমায় আবার কোলে করে নিয়ে গেলেন, তারপর তার বুকে জড়িয়ে আমায় ঘুমিয়ে গেলেন। আমিও ঘুমালাম। সকালে উঠে রওনক ভাইয়া হসপিটালে যাবে। শুনছেন? হ্যাঁ বল। আজকে একটু তাড়াতাড়ি বাসায় ফিরবেন প্লিজ। কেন? এমনিতেই প্লিজ ফিরবেন বলেন। আচ্ছা, তোর পেইন হলে আম্মুকে জানাবি। আর একা একা ছাদে যাবি না, নিচেও একদম নামবি না কিন্তু। কোনো সমস্যা হলে সাথে সাথে আমায় ফোন করবি। আচ্ছা। সে চলে যেতে আমি মগ্ন হলাম কল্পনায়। রানা ভাইয়া আমার কত কেয়ার করে, নিজেকে পৃথিবীর সবচেয়ে লাকি নারী মনে হয় আমার। যখন রানা ভাইয়ার ওই সুদর্শন মুখটা দেখি আমি, ডক্টরের বউ আমি, ভাবতেই কেমন অসুস্থ থাকলেও আনমনে খুশি থাকি আমি, তখন একটু বেশি বেশি আদর পাওয়া যায়। আজকে সারাদিন কেমন অস্বস্তি হচ্ছে, কোনো কিছুই ভালো লাগছে না। রানা ভাইয়াকে বললাম, কিন্তু সে বলেছে একটু পরে চলে আসবে। বড় মার সাথে কথা বলে আসলাম। আমার ভীষণ ছাদে গিয়ে একটু হাঁটাহাঁটি করতে মন চাইছে, হয়তো তাহলে একটু ভালো লাগবে। তাই আস্তে আস্তে ছাদে গেলাম। ছাদে গিয়ে আমার আরো দুর্বল মনে হচ্ছে, শ্বাস প্রশ্বাস ঘন হয়ে গেছে। আমি আবারও নামার চেষ্টা করলাম, কিন্তু অর্ধেক সিঁড়িতে নেমে বসে পড়লাম আমি। পেটে ভীষণ রকম পেইন হচ্ছে আমার। আমার গলার আওয়াজ নেই একটু। আমি বড় মাকে ডেকে যাচ্ছি, কিন্তু আমার ডাক কারো কানেই পৌঁছানোর মতো আওয়াজ ছিল না। আমি সেখানেই শুয়ে পড়লাম। রাওনা বাসায় ফিরে আমাকে কোথাও দেখতে না পেয়ে পাগলের মতো ছুটে ছাদে এলো। এসেই আমাকে সিঁড়িতে পড়ে থাকে দেখতে পেয়ে রুহি বলে চিৎকার দিয়ে উঠলো। আমি এখনো শ্বাস নিচ্ছি, কিন্তু ভীষণ কষ্ট হচ্ছে শ্বাস নিতে আমার। রওনক ভাইয়া, আমি মনে হয় আর বাঁচবো না, আমার সন্তানকে দেখে রাখবেন। বলেই আর কোনো কথা বলতে পারলাম না আমি। রুহি, চোখ খোল। সাথে সাথে রওনক ভাইয়ার আমায় কোলে তুলে নিয়ে বেডে নিয়ে গেলেন। বাসায় আগে থেকেই আমার জন্য স্যালাইন এনে রেখেছিলেন রওনক ভাইয়া। আমাকে স্যালাইন করে দিলেন রাওনাফ, এবং হসপিটালের নার্সকে ফোন করে আনলেন। কিছুক্ষণ পর আমার নর্মালে একটা ফুটফুটে মেয়ে বাবু হলো। কয়েক ঘন্টার মাঝে জ্ঞানও ফিরল।
মহিন চৌধুরী, রওশন চৌধুরী, জিসান, রাফা সবাই চলে এলো ঢাকায়। আমিও সুস্থ, বেবিও সুস্থ। আজকাল নর্মালি ডেলিভারি হয় না, কিন্তু এটাই বেটার। রানা ভাইয়া সবসময় চাইতো আমার যেন নর্মালি বেবি হয়, আর সেটাই হলো। সারা বাসায় সবাই খুশিতে মেতে উঠলো। রানাফের ইচ্ছে মতো বাবুর নামকরণ করা হলো রাউফি নহরিন দোহা। নিয়াম ফারিনও চলে এলো। বাবুকে রুহি যেন দেখতেই পাচ্ছে না, সবাই কোলে করে রাখছে। 10 দিন পর রাতে আমি যখন রাউফিকে খাওয়াছিলাম তখন সবাই ঘুমিয়ে গিয়েছিল। কি করছো? খাওয়াচ্ছি, দেখছো তো। আচ্ছা ঠিক আছে। খাওয়ানো শেষ হতে বেবি ঘুমিয়ে গেল। জানো, আমি সবচেয়ে বেশি খুশি হয়েছি এই জন্য যে আমার মেয়েটা তোমার মতো সুদর্শন হয়েছে দেখতে। তা যাই হোক, তোমার মতো ধুরন্ধুর না হলেই চলবে। কি বললেন? ভুল কি বললাম? এতদিনে তোমার এই দুরন্তর স্বভাবের জন্য তোমাকে আমার কখনোই বউ বউ মনে হয় না। মনে হয় সেই পিচ্ছি রুহি ফড়িং এর মতো লাফাচ্ছে। আচ্ছা চলুন এখন আমরা ঘুমিয়ে যাই। না, তবে কি করব? ছাদে যাবে? এত রাতে ছাদে? বাবু তো। সমস্যা হবে না, ও ঘুমোচ্ছে। বলেই রওনক ভাইয়া ড্রয়ার থেকে একটা বেলি ফুলের মালা এনে আমার চুলগুলো খোপা করে দিয়ে মালাটা খোপায় বেঁধে দিলেন। অবাক হলাম এতে। আমি অবশ্য শাড়ি পরেছিলাম। আবার সেই পিচ্ছি ফড়িং আজ মা হয়ে গেছে ভাবা যায়? আয়না একবার তাকিয়ে দেখ না ফড়িং কন্যা, বেলি ফুলের খোপায় তোমায় যে কতটা সুন্দর লাগে তা তুমি আমার চোখ দিয়ে না দেখলে কখনোই বুঝতে পারবে না প্রেয়সী। আপনিও খুব সুন্দর পুরুষ, যা আমার চোখে এই পৃথিবীতে আর একটাও পড়েনি। রানা ভাইয়া আমায় কোলে করে ছাদে নিয়ে গেলেন। ছাদের একটা বেঞ্চিতে বসে আছি দুজন। আমি রানা ভাইয়ার কাঁধে মাথা রেখে জ্যোৎস্না রাতের পূর্ণবর্তী চাঁদ দেখছি। শুনছান নীরবতা, দুজনেই চুপ। প্রকৃতির মৃদু হাওয়া, পুরো শহর নিস্তব্ধ হয়ে আছে। হঠাৎ রানা ভাইয়ার নীরবতা ভেঙে বললেন, রুহি, হ্যাঁ, একটা গান শুনবি? আপনি কি গান পারেন নাকি? পুরোপুরি কোনোটাই পারি না, শুধু একটাই পারি, তাও তোর জন্য শিখেছিলাম। ফার্স্ট মেডিকেল কলেজের একটা শিক্ষক এই গানটা একদিন শুনিয়েছিলেন। গানটা আমার ভীষণ ভালো লেগেছিল, তাই বারবার শুনতাম আর চোখে মনে করতাম। ভাবতাম গানটা তোর জন্য উৎসর্গ করা যাক। তোর জন্য গিটার বাজানো শিখেছি আমি, তোর জন্যই আমার সব কিছু, জানিস? তুই আমার সব। কখনোই আমায় ভুল করে হলেও ভুল বুঝিস না। আমি শুধু দুনিয়ার একটা নারীতেই মুগ্ধ হয়েছি, সেই নারী হলো তুই। এত এত ভালো মেয়ের প্রপোজাল রিজেক্ট করেছি শুধু তোর কথা ভেবে, তাই গানটা শুধু তোরই শোনার অধিকার আছে। শুনবি? অবশ্যই শুনবো, বলুন। রানা ভাইয়া আমার দুগালে কপালে কিস করে বললেন, আমি তোমায় ভীষণ রকম ভালোবাসি প্রেয়সী। আমার অভিমানগুলোকে আমার মতো করেই ভালোবাসিস। মনের কথাগুলো বলার সময় হয়ে গেছে, আর গোপন রাখতে চাই না। উজাড় করে ভালোবাসতে চাই তোকে। কথাগুলো একসাথে বলে পাশ থেকে গিটারটা হাতে নিয়ে গান গাইতে শুরু করলেন। সুর বাজছে, কি মুগ্ধকর সুর, নীরব সুর। কিভাবে বোঝাবো তোমাকে কতটা ভালোবাসে এই মন, এখানে ওখানে তোমাকে খুঁজে যাই পাগলের মতন। তুমি হয়তো বা ভালোবাসো না আমায় আজও, আমি শুরু থেকে চাই তোমায়। যত দেখি তোমাকে মন শিহরে ওঠে, চন্দরা ছন্দ হারায়।